নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা আজ শুনতে চলেছেন একটি অসাধারণ ছোট গল্প। আজকের গল্পের নাম চলন্ত জগৎ। লিখেছেন যিনি আমাদের সকল আশা পূরণ করেন তার লেখনীতে, সেই আশাপূর্ণা দেবী। আসুন এখন চলন্ত জগৎ ছোট গল্পটি শোনা যাক। ছোকরা মারাই গেল। রায়চৌধুরীদের ওই ছোকরা চাকরটা, রাধাপদ নাকি যেন নাম। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি, নির্জলা সত্যি। না, কারো মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয়। অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা। এই যুগে এমনটা বড় দেখা যায় না। আরও আশ্চর্য, ছেলেটার পেটে পিলেও ছিল না, আর রায়চৌধুরীর সেজ ছেলের পায়ে বুটো ছিল না, তবু পটকা ছোড়া পট করে মরেই গেল। কিন্তু সেজবাবুর বা দোষ কি? এরকম ক্ষেত্রে কোন বাড়ির বাবুই বা মেজাজ ঠিক রাখতে পারত? আর ওরকম একটা ভূত চাকরকে দৌঘা কষিয়ে না দিয়ে থাকতো? হতভাগ্য ভূতটা যদি শুধু সেজবাবুকে ফাঁসাবার জন্যেই স্রেফ মারা গিয়ে থাকে, কি করবার আছে সেজবাবুর? তবু রায়চৌধুরীরা চেষ্টা ত্রুটি করেননি। ডাক্তারও ডেকেছিলেন, জল, বাতাস, বরফ, ওষুধ সবই করেছিলেন। বাঁচল না। পরমায়ু ফুরলে আটকায় কে? অবশ্যই এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রীক বেড়াতে আসতেন, আর যদি না সেজবাবু রাধাপদকে কড়া পাকের সন্দেশ আর ফুলকপির সিঙাড়া আনতে পাঠাতেন। কিন্তু ভবিতব্যকে রোখে কে? রাধাপদর নিয়তি খাবার আনতে গেল তো গেলই। এদিকে সেজ বৌদির চাদানিতে চা প্রথমে কড়া ও পরে শীতল হয়ে উঠল, আর সেজ বৌদি নিজে প্রথমে চঞ্চল, তৎপরে অধীর, আর শেষ অবধি আগুন হয়ে উঠলেন। তবু দেখা নেই রাধাপদর। সেজবাবু বিচলিত ও বিপর্যস্ত। কতক্ষণ আর যাই যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে করে আটকে রাখা যায়? রাখা গেল না শেষ অবধি। তারা রাত হয়ে যাওয়ার ছুতোয় অস্থিরতা প্রকাশ করে বিদায় নিলেন। বিদায় নিতেই সেজ বৌদি তারস্বরে ঘোষণা করলেন, রাধাপদকে বিদায় না করে জলগ্রহণ করবেন না তিনি। আর সেজবাবু, তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাবার পরেও যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের কাছে দাঁড়িয়েছিলেন, রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে, তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশ আর সিঙাড়া নিয়ে এসে দর্শন দিল। বোমা ফাটল। প্রচণ্ড চিৎকারে দেরির কৈফিয়ত চাইলেন সেজবাবু। কিন্তু না, কৈফিয়ত আর সেদিন দেওয়া হয়নি। রাধাপদর অবকাশ পায়নি বেচারা। ও এসে দাঁড়ানোর মুহূর্তেই একটা প্রবল হুঙ্কার উঠল, আর পরক্ষণেই রায়চৌধুরীদের গেটের সামনে শুধু আঁক করে একটা শব্দর সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ল সন্দেশ, সিঙাড়া আর রাধাপদ। কথাটা এমন কিছু পাঁচজনে টের পাবার কথা নয়। রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর বসত, হয়তো খবর দিয়ে না জানালে পাড়ার লোক টের পেত না। কিন্তু এ আলাদা ব্যাপার। গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুঁড়ে ভিড় উঠল। হ্যাঁ, ভিড় জমল। না বলে ভিড় উঠল বলাই ঠিক। গেটের ঠিক বাইরেই একটা হইচই পড়ে গেল। সেজবাবু প্রমাদ গুণে ডাক্তার ডাকলেন, ওষুধ দিলেন, জল, বাতাস, বরফের জন্যে হাঁকাহাঁকি করলেন, আর শেষ অবধি ঘরে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে
হতাশ হয়ে বসে পড়লেন। ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নিভৃতে ডাক্তারকে নিয়ে পড়লেন। অবশ্যই দরকার খুব ছিল না। ডাক্তার সেজ কর্তার বন্ধু। ও তোই স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপত স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে। আশপাশের আর সামনের যত বাড়ির বারান্দা ছিল সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিথর হয়ে দাঁড়িয়ে দেখল। এই তো ব্যাপার, যা হবার হয়ে গেছে বলে মনকে সান্ত্বনা দেওয়াও হয়ে গিয়েছিল। কিন্তু গোল বাঁধল পরদিন সকালে। কোথা থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশবাসে ছুটে এলো রাধাপদর বাবা নিতাইপদ। নিতাইপদ গেটের সামনে মাথা খুঁড়ে, চুল ছিঁড়ে, বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করলো যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা ফাঁকা রইল না। বুঝতেও বাকি রইল না কারো কিছু। বুঝবে না কেন? পাড়াটা হচ্ছে যে একেবারে সভ্য ভব্য শিক্ষিত লোকের পাড়া। তাছাড়া দুসারি বাড়ির মাঝখানের রাস্তাটা মাত্র 20 ফুট চওড়া। রাস্তা সরু হোক, পাড়াটি ছবির মতো সুন্দর শৌখিন। প্রায় সব বাড়ি গোল বারান্দা, লোহার গেট, গ্যারেজ আর মজিক মেজে শোভিত। নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী। শুধু রায়চৌধুরীরাই নাকি প্রাক্তন জমিদার, নইলে সামনের উনি প্রাক্তন জজ, তার পাশের উনি প্রাক্তন আইজি, এ পাশের ইনি শেষ তক কিছুকাল এসডিও হয়েছিলেন, আর ওধারের উনি প্রাক্তন হয়ে যাননি, এখনও হাইকোর্টে প্র্যাকটিস করেন। ওরা, ওদের মেয়ে ছেলে বউরা সব কিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে। গতকালও দেখেছিলেন। চাপা একটা সন্দেহে গুলতানিও করেছিলেন সবাই। আজ সবটাই স্পষ্ট হলো। সারা পাড়ায় একটা ধিক্কা ছিছিকারের চাপা ঝড় বইতে লাগলো। ওদিকে রাধাপদর বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কাল শিরে পড়াতে লাগলো। কথায় বলে, অনাথের ভগবানই সহায়। কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশেই আসেন। পাড়ায় বস্তি নেই, তবু কোথা থেকে কতকগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদর বাবা নিতাইপদর আশেপাশে। নিতাইপদকে চাঙা করে তুলল ওরা। রক্তের বদলে রক্ত চাই মন্ত্রে। বলল, কেস করুক নিতাইপদ, ওরা লড়বে। গরিব বলে এত বড় নৃশংস অরাজকতা সইবে নিরাপদ? নিতাইপদ? কখনোই না। যে ছেলেটি ওরই মধ্যে একটু লেখাপড়া জানা, সে একখানা ফুলস্ক্যাপ কাগজে অশুদ্ধ বানানে একটি অভিযোগপত্রই লিখে ফেলল, কাগজে ছাপবে। এখন বাকি শুধু পাড়ার মাতব্বরদের স্বাক্ষর নেওয়া। সবাই দেখেছে। বলল মদন নন্দী, তোমাকে সঙ্গে যেতে হবে। বলল রজনী পাল নিতাইপদকে। নিতাইপদ প্রতিহিংসায় বুক বেঁধে উঠল। ফাঁসি কাটে লটকাবো ওকে, বলল সত্যচরণ। ফাঁসি যদি বা না হয় যাবজ্জীবন জেল, বলে মানিকলাল। বড়লোক বলে পার পাবে ভেবেছে? ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখুক বাছাধন। শালার বাবুদের জ্যান্ত কবর দিলে রাগ যায় না, বলল সুধীর, রামলাল আর নয়নচাঁদ। একবার বাবুদের সইগুলো হাতে আসুক, দেখিয়ে দিচ্ছি মজা। উন্মত্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাইপদ ফ্যাল করে তাকাতে তাকাতে চলল ওদের সঙ্গে। কিন্তু কোথায় স্বাক্ষর? পাগল নাকি?
এই সব গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর কি মাঠের দুর্বঘাস যে ছিঁড়ে আনলেই হলো? ওরা বললেন, ওরা তো কেউই তেমন প্রত্যক্ষ দেখেননি, আর আইনজ্ঞ লোক ওরা প্রত্যক্ষ না দেখে কখনো খপ করে একটা সই বসিয়ে দিতে পারেন? প্রাক্তন জজ বললেন, আমি বাপু তখন বাড়িই ছিলাম না, ফিরে শুনলাম বটে কি একটা স্যাড ব্যাপার হয়ে গেছে। কিন্তু যাই বলো বাপু, স্পষ্ট চোখে না দেখলে কি করে? একই কথা বললেন সবাই। স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়া সম্ভব নয়। রোখা ছেলে মানিকলাল প্রাক্তন এসডিওকে বলল, জানেন আপনি, রাধাপদ ছিল ওই নিতাই পদর একমাত্র ছেলে। ধারণা করতে পারেন আজ কি অবস্থা এর? হাউ হাউ করে কেঁদে উঠল নিতাই পদ। বাবু, বুকের হাড় ভেঙে গেল, আমার চোখের দৃষ্টি ঘুচে গেল। পদ আমার পেটের ভাত, পরনের কানি। আমার সেই জলজ্যান্ত ছেলেটারে জুতো ঠোক্কর মেরে মেরে ফেলল। বাবু, জগতে কি ধর্ম নেই, আইন নেই? আপনারা এত প্রীতিকার, আপনারা এর প্রীতিকার করবেন না? বিব্রত প্রাক্তন এসডিও বললেন, দেখো, আমি একা কি করতে পারি, বরং কিছু সাহায্য, টাকার সাহায্য, ভিক্ষে? মানিকলাল রক্তচক্ষে বক্তৃতা শুরু করে দেয়। গরিবকে আপনারা বুঝি এই রকমই ভাবেন বাবু? দুটো টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান? গরিবের প্রাণ খোলা মুখুচি? জানেন আজ রাধাপদর তৃষিত আত্মা কি চাইছে? চাইছে রক্তের বদলে রক্ত। ওই পাষণ্ড চৌধুরী বাবুদের উচিত শাস্তি না হলে সে আত্মা শান্ত হবে না। এসডিও প্রায় হাসির মতো করে বলেন, না হলে আমি আর কি করতে পারি? আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের ভয়ে সাক্ষী দেবেন না? আপনারা না বিদ্বান শিক্ষিত? এবার এসডিও ভুরু কোচকালেন, তারপর বললেন, আমার বাড়ির সামনে গোলমাল করো না, বলেছি তো, এসব ঝামেলার মধ্যে আমি নেই। 5-10টা টাকা বরং দিতে পারি, পাড়া থেকে কিছু চাঁদা তুলেও। নিতাই পদ একটু আগে অনেক বড় বড় কথা শুনেছে, তাছাড়া মনটা খারাপ, তাই বলে উঠল, বাবু, আপনার ঘরেও তো ছেলে পিলে আছে, কি করে টাকার কথা বললেন? টাকায় পুত্র শোক নিবারণ হবে? এসডিও বললেন, সে তো সত্যি, তবে থাক। উকিল বাবু বললেন, ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাপু, বরং এই সময় রায় চৌধুরীদের মোচড় দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে। নিতাই আর একবার হাউমাউ করে কাঁদল, আমি টাকা চাই না, ন্যায্য বিচার চাই। উকিল কিছু বলতে যাচ্ছিলেন, নিতাই পদর পৃষ্ঠপোষক বর্গ বলতে দিল না। তারা নিতাইকে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে, জুলুমবাজি চলবে না, খুন করে কেউ পার পাবে না, আমরা লড়ব, মারব, ভাঙব, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার। বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠল। নিতাইপদ মন্ত্রাহতের মতো চলল ওদের সঙ্গে। ছেলেগুলিকে ওদের দুধ বলে মনে লাগছিল, আর এমনও মনে হচ্ছিল রাধাপদকে বুঝি পায়েই দেবে ওরা। ওদের সকলের মুখগুলো যেন রাধাপদর মতো। আহা, রাধাপদকে বুঝি কোনো দিন ভালো করে তাকিয়ে দেখে উনি নিতাইপদ? একদিন দুটো ভালো মন্দ খেতেও বলেনি। প্রাণের মধ্যে হাহাকার করতে থাকে, আর একটিবারের জন্যেও যদি ফিরে পেত নিতাই ওকে।
সারাটা বেলা রোদে টহল দিয়ে 7 পাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ঢুকলো ওরা চায়ের দোকানে। নিতাইপদর জন্যেও 1 কাপ চায়ের অর্ডার দিয়েছিল। নিতাই হাউমাউ করে কেঁদে বলল, গঙ্গায় একটা ডুব দিয়ে আসি বাবু, সে তো আমার ছেলে ছিল না, বাপ ছিল, আমি তার ছেলের কর্তব্য করি। ওরা একজন ডবল কাপ খেয়ে নিল। রাধাপদর মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালো মতো একটা পরিণতি খাড়া করা যেত, কিন্তু বানানো নয়, নির্জলা সত্যি। তাই কোন সূত্র ধরেই অন্তত ঈশ্বরের সুবিচার দেখিয়েও রায়চৌধুরীর সেজ ছেলের কিছু করা গেল না। নিতাইপদ সুহৃদরা প্রথমটা চা আর ফুচকা খেতে খেতে পরামর্শ ভাসতে লাগলো কি করে বেটা বড় লোককে শাস্তি দেওয়া যায়। তারপর কেমন করে যেন প্রসঙ্গান্তরে চলে গেল। একজন হঠাৎ প্রস্তাব করলো, দূর মায়েরি, সারাদিন টোটো কোম্পানি করে মেজাজটা বিগড়ে গেছে, চলো মধুবালার নতুন ছবিটা দেখে আসি। সমস্বরে সমর্থন উঠল, ঠিক হ্যায়, জিতা রহো। ব্যাস, যে কথা সেই কাজ। আর দেরি করলে টিকিট পাওয়ার আশা দুরাশা। এই বেলা 9 দিতে যেতে হবে। নিতাইপদ মুছে গেল ওদের পটভূমিকা থেকে। না যাওয়াই আশ্চর্য। কোথায় মধুবালা আর কোথায় নিতাইপদ? নিতাইপদ কদিন ধরে কেঁদে কেঁদে বেড়ালো, কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটও দেখতে পেল না। উৎসাহদাতাদের টিকিটিও দেখতে পেল না। গ্যাংকে গ্যাং হাওয়া। কেউ বলল সেজবাবু নাকি ওদের ধরে আচ্ছা করে শাসিয়ে দিয়েছেন। কেউ বলল সম্পূর্ণ উল্টো, সেজবাবু ওদের ফিস্টি খাবার টাকা দিয়েছেন। ঈশ্বর জানেন কি সত্যি কি মিথ্যে। নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্র শোকের জ্বালার চাইতেও তীব্রতর জ্বালায় কাতর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধন্না দিতে এলো তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে। কিন্তু এই দ্রুত ধাবমান পৃথিবীতে পূর্ব কথা মনে রাখবার অবকাশ কার কতটুকু? 5 টাকার সাহায্যের কথা দূরে থাক, নিতাইপদ নামটাই মনে পড়ল না কারো। চেনা করাতে হলো রাধাপদর পরিচয় দিয়ে দিয়ে, কিন্তু রাধাপদর নামটাও যেন আর এখন কারো সহ্য হলো না। কেউ কেউ তাড়াতাড়ি 1-8টা সিকি আধুলি ফেলে দিয়ে ভারী মুখে বললেন, এর বেশি আর পারবো না, অন্য বাড়ি দেখো। কেউ কেউ বেজার মুখে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, এখন শেষ মাসে সাহায্য করব কোথা থেকে? নিতাইপদ একটা হতাশ নিঃশ্বাস ফেলে সিকি দোয়ানিগুলো গুনতে গুনতে ভাবল, কি ভুলই হয়ে গিয়েছে সেদিন। রায়চৌধুরীদের ওখানে গিয়ে মোচড় দিতে পারলে কতটাই না জানি আদায় হতো। যতই হোক ওরা বড় লোক, ওদের হাত ঝাড়লে পর্বত। বন্ধুরা, আজকের ছোট গল্পটি এখানেই শেষ হলো। যারা সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে আবার আগামীকাল ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল 5টায় অন্য একটি ছোট গল্পে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, সাথে থাকুন। নমস্কার।